আসসালামু আলাইকুম। রিঅ্যারেঞ্জমেন্ট। তো আমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ইভেন নিম্ন মাধ্যমিক পর্যায়েও জেএসসি বা জেডিসিতে আমরা দেখেছি অধ্যয়ন করতে গিয়ে সেখানে যে রিঅ্যারেঞ্জমেন্ট ফেস করি আমরা, সেটি হলো যে কোনো গল্প, কাহিনী, জীবনী, ঘটনা এমন কিছুকে সম্বলিত করে বিভিন্ন সেন্টেন্সগুলো উল্টাপাল্টা করা হয়, উল্টাপাল্টা করে প্রদান করা হয়, যেগুলোকে আমাদের সেন্টেন্সগুলো সুসজ্জিত করে সুন্দর করে সাজায়ে সেগুলোকে রূপদান করা হয়, কোনো গল্প, কাহিনী বা ঘটনা যাই হোক না কেন। অর্থাৎ সেন্টেন্সের উল্টাপাল্টাকে আমাদের কি করতে হয়, সাজায়ে লিখতে হয়। ঠিক প্যারাগ্রাফের মতো করে প্যারা করে লিখে অথবা একটার পর আরেকটা ধারাবাহিকভাবে লিখে কিন্তু আমাদের উত্তর করতে হয়, যাতে করে একটি উপযুক্ত গল্প, কাহিনী বা ঘটনায় রূপান্তর করা সম্ভব হয়। কিন্তু আমরা এই ডিগ্রি পাস কোর্স অথবা অনার্স নন ক্রেডিটের ক্ষেত্রে কম্পালসারি ইংলিশে যে রিঅ্যারেঞ্জটা ফেস করি বা আমরা দেখি বা এবং আমাদের পরীক্ষায় উত্তর করতে হয়, সেটি হলো যে এই কোনো বাক্যের মধ্যে ওয়ার্ডগুলো উল্টাপাল্টা থাকবে, ওয়ার্ডগুলো উল্টাপাল্টা বা এলোমেলো থাকবে। উল্টাপাল্টা বলতে আসলে এলোমেলো থাকবে। তো এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজাতে হবে। তো সাজাইয়া একটি সেন্সিবল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেকটি এরকম যে এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজাইয়ে সেগুলোকে উপযুক্ত সেন্টেন্স বা অর্থাৎ সেন্সিবল সেন্টেন্স, অর্থবোধক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যদি আমরা 100% করতে পারি তাহলেই কিন্তু মার্কসটা পাবো, নচেত সম্ভব নয়। আর এটি এমনও কঠিন বিষয় নয় যেটি আমরা পারবো না। তো আমাদের চিরপরিচিত চির উদাহরণের থেকে অথবা আমরা এমন কিছু পড়ে আসছি বা এমন কিছু বর্তমান প্রেক্ষাপট, এরকম কোনো রিলেটেড বিষয় বা যে কোনো সহজ আইটেমস, কোনো টপিকস, যে কোনো বিষয়েই কিন্তু আমাদের এই রিঅ্যারেঞ্জমেন্টগুলো দেওয়া থাকতে পারে। তো আমাদের সেই রিঅ্যারেঞ্জমেন্ট উত্তর করতে গেলে জাস্ট একটা সেন্টেন্সের যে গঠনগুলো সেভাবে সাজাইয়া বাক্যগুলোকে ওয়ার্ডগুলোকে সাজাইয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। তো অনেক সময় দেখা গেছে যে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটির পরে আমরা কমা দেখতে পারি, নাও দেখতে পাই। এই দেখতে পারি অথবা না পাই না কেন, এটা কোনো সমস্যা নয়। আবার কখনো কখনো দেখা গেছে যে মাঝখানে হয়তো কমা নেই, শেষে আমাদের ফুল স্টপ আছে বা প্রশ্নবোধক চিহ্ন আছে। তো যদি এমনটি থাকে যে ফুল স্টপ রয়েছে, তাহলে বাক্যটা অবশ্যই হবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অপটেটিভ। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অপটেটিভ। আর যদি দেখা যায় যে নোট অফ ইন্টারোগেশন আমরা পাচ্ছি, তখন অবশ্যই বাক্যটা ইন্টারোগেটিভ হবে। আর যদি নোট অফ এক্সক্লেমেশন দেখতে পাই, তাহলে বাক্যটা অবশ্যই এক্সক্লেমেটরি বাক্যে রূপান্তর করতে হবে। তো তখন আমাদের খেয়াল করতে হবে যে যদি কোনো আমরা পাংচুয়েশন শেষে দেখতে পাই, তখন কিন্তু এই বিষয়গুলো চলে আসবে, অর্থাৎ ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন। আর যদি এমনটি কিছুই না দেখি, অর্থাৎ কিছুই নাই, মাঝখানে কমাও নাই, শেষেও নাই, তবে মাঝখানে কমা কোনো বিষয় না, প্রত্যেকটি ওয়ার্ডের পরে থাকতেই পারে, নাও পারে। ওকে, তবে যদি শেষে না থাকে, তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আসলে বাক্য ওটা কী ধরনের হতে পারে, যা হবে সেটাই করতে হবে। অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্সই হোক সেটাই হবে। আবার সেই বাক্যগুলো হতে পারে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেইভাবেই কিন্তু সাজাতে হবে। তো অ্যাসার্টিভ বাক্যে আমরা জানি যে আমাদের শুরুটা সাবজেক্ট প্লাস এরপরে ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। এই যে সাবজেক্ট বা এক্সটেনশনের মধ্যে আমাদের হয়তো সাবজেক্ট এবং অবজেক্ট আসতে পারে। এই সাবজেক্ট অবজেক্ট মানে কি, সেগুলো আবার কোনো নাউন বা প্রোনাউন। ঠিক এইভাবে কিন্তু আমাদের সাজায় তৈরি করতে হবে। ইন্টারোগেটিভ বাক্য হলে অবশ্যই অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে, ডাব্লিউএইচ থাকলে অবশ্যই ডাব্লিউএইচটা সাবজেক্টের আগে আসবে। আবার ডাব্লিউএইচ থাকলে যে ইন্টারোগেটিভ বাক্য তা না, কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সেও কিন্তু এগুলো কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে খেয়াল দিতে হবে। তো যে বিষয়গুলো আমরা আসলে এই রিঅ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে খেয়াল দেব, সেটি হলো যে বাক্যটাতে ফাইনাইট ভার্বের অবস্থানটা কী, এটি আমাদের প্রথমে খেয়াল দিতে হবে। ফাইনাইট ভার্ব একটিও থাকতে পারে, একাধিক থাকতে পারে। একাধিক ফাইনাইট ভার্ব থাকা মানে আলাদা আলাদা ফাইনাইট ভার্ব থাকা মানে হয়তো সেখানে অনেক একাধিক ক্লজ থাকবে, সে অনুযায়ী কিন্তু সাজাতে হবে। তো এই ফাইনাইট ভার্ব আমরা জানি যে টেন্স রিলেটেড ভার্ব, যে ভার্ব দ্বারা টেন্স হবে। এই টেন্স রিলেটেড ভার্ব কিন্তু আমরা খুঁজে বের করবো বা সেটি আমাদের খেয়াল করতে হবে। ওকে, তারপরে বাক্যটা অ্যাসার্টিভ হবে না ইন্টারোগেটিভ হবে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। এটা কিন্তু সহজ একটা ওয়ে। আমরা এই সহজ ওয়ে আমরা যদি এই ভিডিওটা দেখি, তাহলে কিন্তু সহজে রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারবো।
আর প্র্যাকটিস করলে তো কোনো কথাই নেই। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই বাক্য যদি করতে যাই তাহলে আমরা পাচ্ছি হলো অ্যাম। ওকে, তো এই ফাইনাইট ভার্ব পাওয়ার পরে তাহলে এখানে আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি কি লিভস। ওকে, এখানে ফ্লাই, আর একটা ভার্ব থাকলে তো কোনো কথাই নাই, ফ্লাই, কিন্তু এছাড়া আর কোনো ভাব নাই। এখানে আমরা পাচ্ছি হলো এই বাক্যে আমরা পাচ্ছি হলো লিভ। ওকে, LIVE। এবং এই বাক্যে আমরা পাচ্ছি হলো যেহেতু আর এবং নো, আর এর সাথে নো একসাথে যায় না, কারণ না হচ্ছে প্যাসিভ, না হচ্ছে অ্যাক্টিভ, না হলো কন্টিনিউয়াস, না হলো পারফেক্ট, যাই হোক কোনো ফর্ম হচ্ছে না। তাহলে সুতরাং আমরা খেয়াল করতে পারি যে এই যে দুটি ভার্ব রয়েছে, আমি একটি নো চিন্তা করলাম আর একটি আর চিন্তা করলাম। ওকে, যেহেতু দুই জায়গাতে ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, সুতরাং এই বাক্যটা নিশ্চিত কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে যদি কনজাংশন সেই সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং থাকে। ওকে, এখন আমরা আসি যে এই যে ফাইনাইট ভার্ব পেলাম, তো এই ফাইনাইট ভার্বের আগে যদি বাক্যটা নিতান্তই অ্যাসার্টিভ হয় তাহলে অবশ্যই এর আগে আমাদের একটা সাবজেক্ট আসবে। এই সাবজেক্টটা কি নাউন বা প্রোনাউন। নাউন থাকলে তো নাউনের চেহারা সাবজেক্ট অবজেক্ট একই, কিন্তু প্রোনাউন থাকলে এই যে পার্সনের বিষয়টা আলোচনা করেছি, প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম আলাদা আলাদা। তো এটা যদি আমরা জেনে থাকি বা ওই ভিডিওটা দেখি তাহলে কিন্তু এই সাবজেক্ট ধরতে কোনো সমস্যা নাই। তো দেখা যাচ্ছে যে এই যে এই আই কিন্তু সবসময় সাবজেক্ট হিসেবেই বসে, তো সেটি হলো ফাইনাইট ভার্বের আগে। তাহলে অ্যাম যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে তার আগে কি বসবে আই। তারপরেও এখানে ম্যাচিংটা কি হয়ে গেল, আইয়ের সঙ্গেই একমাত্র অ্যাম বসে। আমাদের কিন্তু সুন্দর একটি আলোচনা হচ্ছে, তাহলে আই অ্যাম। ওকে, এরপরে আমরা আসি যে এই যে নট ব্যবহার করা, তাহলে বাক্যটা নিশ্চয় এটি নেগেটিভ বাক্য। আর নেগেটিভ বাক্যে অবশ্যই দেখব যে নট যদি থাকে সেটি বসে হলো কি, নেগেটিভ বাক্যে নট বসে হলো অক্সিলারি ভার্ব, মানে সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস নট, সাবজেক্টের পরে কিন্তু এরকম ঘটে। আর অক্সিলারি ভার্ব যদি না পাই তা সেখানে আমাদের লিঙ্কিং ভার্ব অর্থাৎ বি ভার্ব থাকবে বা হ্যাভ ভার্ব থাকবে, এটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব এরকম থাকতে পারে। যদি দেখি যে ওগুলোই প্রিন্সিপাল ভার্ব রয়েছে তখন এরপরে কিন্তু আমরা নট বসাই। ওকে, আমাদের বসাতে হচ্ছে, যেটা আমরা নেগেটিভ বাক্যে ইন্টারোগেটিভ বাক্যে কিন্তু দেখিয়েছি। তাহলে এখানে হবে হলো নট, আই অ্যাম নট। ওকে, এখন আমরা আসি এরপরে কি বসাবো। এরপরে আমাদের এক্সটেনশন হতে পারে, সেই এক্সটেনশনের মধ্যে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট হলো নাউন প্রোনাউন। ওকে, আর যদি দেখা গেছে যে অ্যাডজেক্টিভ থাকতে পারে, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, এরকম কিন্তু অনেক আছে। কিন্তু আমরা দেখব যে আসলে কি কি হতে পারে তার চেয়ে এই বাক্যে কি কি আছে, কোন কোন ওয়ার্ড, কোন কোন পার্টস অফ স্পিচ আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। তো এরপরে আমরা পাচ্ছি হলো যেহেতু আমাদের এটি হয়ে গেল এটি তাহলে ওয়েল আছে, ওয়েল হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই। তাহলে বি ভার্ব যেহেতু আছে সুতরাং এটি হলো অ্যাডজেক্টিভ, আই অ্যাম ওয়েল। ওকে, তাহলে টুডেটা কি, টুডে এখানে কিন্তু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কিন্তু আমরা বাক্যের শেষে দেব। ওকে, আই অ্যাম নট ওয়েল টুডে, তাহলে বাক্য কিন্তু সুন্দরভাবে সাজানো হলো যে আমি ভালো নাই। হয়তো অনেক সময় বলতে পারি টুডেটা কি বাক্যের আগে দিতে পারি না, হ্যাঁ অবশ্যই টুডেটা বাক্যের আগে দিতে পারি, কারণ যে অ্যাডভার্ব অফ টাইম আছে বা কিছু অ্যাডভার্ব রয়েছে সেই অ্যাডভার্বগুলো কিন্তু দেখা গেছে যে বাক্যের শুরুতে বা বাক্যের শেষে সব জায়গায় বসানো যায়। তো এখানেও যদি আমরা করি যে টুডে আগেও দিলাম অথবা যে কোনো এক জায়গায় কিন্তু লিখতেই হবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্টে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করতে হবে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না, বাদ দিলেই কিন্তু মার্কস পাবো না। আবার যদি অতিরিক্ত কোনো একটা নিয়ে আসি তাহলেও কিন্তু নম্বর পাবো না। অর্থাৎ যে কয়টা ওয়ার্ড দেওয়া আছে সবগুলোকেই যথাযথ উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানে টুডে কিন্তু আমরা যে কোনো জায়গায় দিতে পারি। তো ওই যে সাজানো গোছানোর বিষয় বলছি যে সাবজেক্ট ভার্ব এই বিষয়গুলো সাজাবো, তাহলে আলটিমেটলি টুডেটা পরে চলে যাচ্ছে। ওকে, পরে দিলেও হবে, আগে দিলেও হবে। ওকে, কিন্তু আমি এই যে সহজেই বোঝার জন্য আমি কিন্তু পরে দেখে বোঝানোর চেষ্টা করছি এবং আমরা পরে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন এখানে লিভস, ওকে লিভস, এখন লিভস যদি হয় তাহলে বাস করা। এখন বিষয়টা হলো বাসটা, এখন এর একটা সাবজেক্ট দরকার, আমাদের কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এর সাবজেক্ট হতে পারে কে, নাউন বা প্রোনাউন। তো এখানে আমরা পাচ্ছি এটি একটি নাউন, এটি একটি নাউন। আসলে এটি আনকাউন্টেবল, এটা হলো কাউন্টেবল, দুটোর কারণেই কিন্তু ভার্বের সাথে এস হয়। তো তাহলে এখানে কি আমরা আন্দাজে যে কোনো একটা নিয়ে আসবো না। এখন এই বাস করার বিষয়টা কার, ঘাসের না গরুর? তো এখানে নিশ্চয় বাস করার বিষয়টা আসবে হলো জীবের,
ব্যক্তি হতে পারে বা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে বা কোনো জীবজন্তু হতে পারে। তাহলে এখানে বাস করার বিষয় কিন্তু আসলে আসে হলো প্রাণীর, ঘাসের কিন্তু বাস করার বিষয় এই বাক্যে নাই। তাহলে আমাদের আসবে হলো কাউ। তাহলে আমরা কাউ কিন্তু পেলাম লিভসের আগে। তো এখন দেখা গেছে আর্টিকেল কিন্তু এই যে আর্টিকেল বসে কি নাউনের আগে, হয় গ্রাস অথবা কাউ। তাহলে কার আগে বসাবো? তো ইউজুয়ালি আর্টিকেল কোনো কমন নাউন সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু তার আগে আর্টিকেল বসবেই। তো দেখা গেছে যে এই দির বিষয়টা হলো এটি কমন নাউন সিঙ্গুলার নাম্বার, এর আগে কিন্তু বসতে পারে। আবার দি, শুধু দি কিন্তু বসতে পারে আনকাউন্টেবল, যেটা ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগেও কিন্তু বসে। তাহলে দি কিন্তু উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে ঘটনাটা কি, কোথায় বসাবো? এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই কাউটা হলো জাতিবাচক, জাতি বোঝাচ্ছে। তো জাতির আগে কি বসে? দা। এটি গরু শ্রেণীর, গরু যে জাতি, এই যার কারণে কিন্তু দা বসাতেই হবে এর আগে। ওকে, তো তাহলে উত্তর হলো দ্য কাউ লিভস। এখন আমাদের এরপরে আমরা আসলে কি বসাবো? হ্যাঁ, এরপরে যেহেতু গ্রাস চলে আসছে, আমরা গ্রাসটা পরে এক্সটেনশন হিসেবে দিতে পারি, গ্রাস। তাহলে অনটাকে কি করব? এখানে মনে রাখবো যে লিভটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অর্থ নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এটি নিয়ে কিন্তু আলোচনা করেছি। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন কোনো নাউন প্রোনাউন থাকবে তখন 100% একটা প্রিপোজিশন দরকার। তাহলে সেটা কি? অন। দ্য কাউ লিভস অন গ্রাস। তো লিভ যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কিন্তু একটা প্রিপোজিশন বসবেই যদি পরে আমরা কোনো নাউন প্রোনাউন পেয়ে থাকি। তাহলে উত্তর কিন্তু সুন্দর হলো। এরপরে আমরা আসি, ফ্লাই পেয়ে গেছি। এখন এখানে কারা ওড়ে, একটা হলো স্কাই, একটা হলো বার্ডস। যেহেতু ভার্বটা প্লুরাল আছে, আমাদের দরকার হলো প্লুরাল দরকার, বার্ডস। ওকে, এই যে ভার্বের সাথে এসিএস থাকলে তখন সিঙ্গুলার সাবজেক্টের চিন্তার বিষয় আসতো। এটি যেহেতু প্লুরাল, ভার্বের সাথে এসিএস না থাকে মানে প্লুরাল, তার মানে সাবজেক্টটা হবে প্লুরাল। তো প্লুরাল নাউন বসালাম। ওকে, এখন ফ্লাই। তাহলে স্কাইটা কোথায় যাবে? স্কাইটা আমাদের শেষের দিকে যাবে। ওকে, স্কাইটা শেষের দিকে যাবে। যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু, তার মানে আমাদের ফুল স্টপ হচ্ছেই। এখন আমরা চিন্তা করব যে কী বাকি থাকলো। একটি বাকি থাকলো হলো ইন, আর একটি হলো দা। এখন এই আর্টিকেল এখন কার আগে বসাবো? হ্যাঁ, এটি প্লুরাল নাউনের আগেও বসতে পারে যদি নির্দিষ্টতা বুঝাই। এখানে স্কাইয়ের আগে বসতে পারে, তবে নক্ষত্র, গ্রহ, তারা, আকাশ এর আগে কিন্তু 100% বসবে। কিন্তু প্লুরাল নাম্বার হলে, অর্থাৎ নাউন যদি প্লুরাল হয়, সেটি সুনির্দিষ্ট কোনো কিছুকে না বোঝালে তার আগে কিন্তু আর্টিকেল বসানো হয় না। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু স্কাইয়ের আগে বসবেই, স্কাইয়ের আগে কিন্তু বসবেই, এই দুটোর মধ্যে স্কাই কিন্তু এগিয়ে আছে। কারণ এই যে গ্রহ, নক্ষত্র, আকাশ, চন্দ্র, সূর্য এর আগে কিন্তু আর্টিকেল বসবেই। তাহলে এখানে আমাদের দা কিন্তু বসাতেই হচ্ছে। যেহেতু দা একটা, সুতরাং এখানে বসানোর কোনো প্রয়োজন আর নাই। তাহলে বার্ডস ফ্লাই। তো ফ্লাই লিখলাম। এখন বিষয়টা হলো আমাদের এই যে ইনের বিষয়টা, ইনটা কোথায় বসাবো? তো ফ্লাই কি? ফ্লাইটা হলো উড়া। ওড়াটা কি? নিজের মধ্যেই এই ভার্বের অর্থটা সীমাবদ্ধ, তার মানে এটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, লিভ যেমন ইনট্রানজিটিভ ভার্ব, ফ্লাইটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ইনট্রানজিটিভ ভার্ব এবং এই যে নাউন, অর্থাৎ আমি VI লিখি, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, প্লাস পরে যদি কোনো আমরা নাউন বা প্রোনাউন দেখি তাহলে 100% মাঝখানে একটি প্রিপোজিশন বসবে। ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ প্লাস পরে কোনো নাউন বা প্রোনাউন। আবার আরেকটা জায়গায় কোথায় যেন আমরা দেখলাম, ওকে আচ্ছা যাই হোক, এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশন বসে। আবার দেখা গেছে যে আমাদের হয়তো কমপ্লিট করতে গিয়ে কোনো নাউন প্রোনাউন চলে আসলো, পরেও আমাদের নাউন প্রোনাউন চলে আসলো, তো এই ফাঁকে কিন্তু আমাদের প্রিপোজিশন বসে। এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এরকম কিছু বিষয় রয়েছে, কারণ নাউন প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। আবার ইনট্রানজিটিভ ভার্বের পরে তো সরাসরি অবজেক্ট বসে না, তার মানে প্রিপোজিশন কিন্তু ব্যবহার করতে হয়। তো তাহলে আমাদের উত্তর হলো এই যে ফ্লাইয়ের পরে ইন দিতে হচ্ছে। আমি সংক্ষেপে লিখলাম, সংক্ষেপে বলতে আসলে খুব ছোট করে লিখলাম, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, এই যে সাজানো গোছানোর যে বিষয়টা, কোথায় কীভাবে বসে, এটা যদি আমাদের জানা থাকে, আমার প্রত্যেকটা ভিডিও লেসনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, আমরা দেখে নেব আশা করি। ওকে, এরপরে এখন আমরা আসি এই লিভের সঙ্গে কি হতে পারে? এজ, উই, সায়েন্স। তো এজ এবং সায়েন্স দুটো হলো সিঙ্গুলার, কিন্তু লিভ হলো প্লুরাল। তাহলে এখানে আবার উই কিন্তু সবসময় সাবজেক্ট হিসেবে এই বসে, অর্থাৎ ভার্বের আগে। তাহলে এটি কিন্তু অগ্রাধিকার পাচ্ছে, উই লিভ। ওকে, তো উই লিভ, লিভটা কি? এরপরে যদি আমরা এই যে নাউন প্রোনাউন যেটাই বসাতে যাই না কেন, এটা যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে প্রিপোজিশন বসবে। এখানে আমাদের প্রিপোজিশন কি আছে?
অফ আছে এবং ইন আছে। তো ইনটা ব্যবহৃত হয় হলো একটি ক্ষেত্র বোঝাতে। তো আমাদের যেহেতু এখানে ক্ষেত্র বোঝাচ্ছে তাহলে ইন। ওকে, তাহলে এরপরে ইনের পরে একটা নাউন আসবে কিসে? এজ। তো এজের আগে যেহেতু এটি কমন নাউন সিঙ্গুলার নাম্বার, তো এর আগে কি বসবে? একটা আর্টিকেল বসবে, ইন অ্যান এজ। তারপরে আমরা পরে আরেকটি পাচ্ছি সায়েন্স। এই যে সায়েন্স আমরা যে লিখলাম, এখন এই নাউন আর এই নাউনের মাঝে কী বসবে? আরেকটি প্রিপোজিশন। তাহলে এখানে হচ্ছে অফ। এই যে প্রিপোজিশনগুলো যে কীভাবে বসছে, যে নাউন প্রোনাউন বা নাউন প্রোনাউন, এটা কিন্তু দেখানো হলো। তো এখানে বিষয়টা হলো এই ভার্বটা ইনট্রানজিটিভ হওয়ার কারণে এই প্রিপোজিশনটা আসলো। কেন আসলো? কারণ ইনি যে হলো, কারণ এটি হলো ক্ষেত্র বোঝাচ্ছে। আর এখানে অফ হওয়া খেয়াল করতে হবে যে এটা যদি অধিকার বোঝায়, যুগটা কিসের? বিজ্ঞানের। বিজ্ঞান যোগ এর, এই বিজ্ঞান যোগ এর অর্থাৎ র এড ষষ্ঠী বিভক্তি এরকম অর্থ যখন আসবে, এটি নিয়েও কিন্তু আলোচনা করেছি। তো এই ষষ্ঠী বিভক্তি যখন আসবে তখন কিন্তু আমাদের অফ বসাতে হয়। তাহলে উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি। তো এরপরে আমরা আসি ই নাম্বারটাতে। ই নাম্বারটা দেখানোর চেষ্টা করি, যদিও দুটো ভার্ব দুটো অলরেডি লিখে ফেলছি। আসলে এখানে আমার জানা এবং তুমি কে, এই বিষয়টাই হয়তো আমাদের এখানে চলে আসবে। তো দেখা গেছে যে আই নো, আই জানাটাকে একটা এরকম যদি একাধিক আমরা ফাইনাইট ভার্ব পাই, তাহলে দেখব যে আসলে কোন ভার্বটা সবচেয়ে গুরুত্ববহ এবং প্রিন্সিপাল ভার্ব যেটাই হয়তো মূল ভূমিকায় থাকবে, সেটিকে আমাদের প্রিন্সিপাল ক্লজে রূপান্তর করতে হয়। তো এখন আমাদের এখানে নো, নোর সঙ্গে কি হবে? ইউও হতে পারে নো, আয়ের সঙ্গে হতে পারে নো। এই নোর আইও হয়, ইউ হয়। ওকে, হি থাকলে হয়তো নোজ হতো। তাহলে আর কার সাথে হয়? আর কিন্তু আয়ের সঙ্গে কিন্তু আর হয় না, এটা মনে রাখতে হবে যে এই আরটা কিন্তু আয়ের সঙ্গে হয় না, আয়ের সঙ্গে কিন্তু কখনোই আর হয় না। তো তাহলে এখানে কি হবে? ইউর সঙ্গে কি হয়? আর। তাহলে ইউর সঙ্গে আর হয় আর নো হয় উভয়ের ক্ষেত্রে, কিন্তু দুটোই যদি বসায় তাহলে কি কমন? কমনটা হলো কি? আই নো আর ইউ আর। যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, এই কিন্তু বাক্যটা এখন আমরা আসি হু থাকার কারণে, হু যেহেতু, সুতরাং এখানে আমাদের খেয়াল করতে হবে যেটি আসলে কি হচ্ছে এখানে। এখানে এটি হবে এই যে এটি ফাইনাইট ভার্ব, এটি ফাইনাইট ভার্ব, তার মানে অবশ্যই দুটি সাবজেক্ট আলাদা পেলাম, তার মানে এটি হলো কনজাংশন। ওকে, আই নো হু ইউ আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে বাক্যগুলো সাজানো বলতে আসলে বাক্যের মধ্যে যে এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজাই একটি সেন্সিবল বাক্যে রূপান্তর করা বা সবগুলোকে সেন্সিবল বাক্যে রূপান্তর করা, তখনই কিন্তু আমাদের সার্থকতা এবং ভালো মার্কস পাবো। তো দেখা গেছে যে আমরা যখন উত্তর লিখবো পরীক্ষায়, যথাযথ উপযুক্ত প্রশ্ন নম্বরটা দিয়ে এ নম্বর অর্থাৎ অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর যেটা থাকবে আমরা দিব, দেওয়ার পরে এ নম্বরটে যে উত্তরটা হবে, ফুল যে উত্তরটা হলো, অর্থাৎ এটা আবার রিরাইট করার দরকার নেই যে আমরা এই প্রশ্নটা তুলবে তারপরে নিচে উত্তর করবেন না, আমরা জাস্ট শুধু উত্তরটা লিখবো এই নম্বরে। যেমন আই এম নট ওয়েল টুডে। বি নম্বরে দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে। সি নম্বর হলো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ডি নম্বর উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স। আর এই নম্বর হলো আই নো হু ইউ আর। তো আসলে আমাদের শব্দ ভাণ্ডার তো বৃদ্ধি করতে হবে, দেখে বুঝতে হবে যে কোনটার মিনিং কী। আর এই যে প্রয়োগটা সহজ যে ওয়েট আমি দেখালাম যে আমাদের আসলে যাত্রা শুরু করতে হবে ফাইনাইট ভার্বকে কেন্দ্র করে, আর কোনগুলো সাবজেক্ট, নাউন, প্রোনাউন, কোনটা কীভাবেই ব্যবহৃত হয় সেটি খেয়াল করতে হবে। যেমন হি কিন্তু সবসময় সাবজেক্ট, তার মানে এটি ফাইনাইট ভার্বের আগে। হিম কিন্তু সবসময় অবজেক্ট, তার মানে এটি ফাইনাইট ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে এবং প্রিপোজিশনের পরে ব্যবহৃত হয়। পজিটিভ হিস, মাই, আওয়ার, ইওর, খেয়াল করতে হবে এটি কিন্তু সবসময় নাউনের আগে ব্যবহৃত হয়। সেই নাউনটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। এগুলো নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও লেসন দিয়েছি, প্রত্যেকটা যদি ভালো করে দেখি তাহলে এগুলো উত্তর করা কোনো বিষয় নয়। তারপরেও যেহেতু আমাদের পরীক্ষা অত্যাসন্ন, সুতরাং আমরা এখানে যে সহজ পন্থাটা দেখানোর চেষ্টা করলাম, আমরা এটা বুঝে আমরা প্র্যাকটিস করা শুরু করে দেব। তাহলে এই অল্প সময়েও আমাদের ব্যাপক প্রস্তুতি হবে এবং পরীক্ষায় আমরা ভালো করতে সক্ষম হব ইনশাল্লাহ।